দুটি সিলিন্ডার একটি নল দিয়ে সংযুক্ত আছে। ছোট সিলিন্ডারে যে পিস্টন লাগানো আছে তার মধ্যে বল প্রয়োগ করা হয়েছে 2 নিউটন। পিস্টনের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। আর যে বড় পিস্টন সেই বড় পিস্টনের ব্যাসার্ধ 400 সেন্টিমিটার। এর ভিতরে যে পানি আছে তার ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। আর পাশে একটা বস্তুর ছবি দেওয়া আছে, এটার ভর 20 গ্রাম, বস্তুটা গোলাকার, এর ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে বিভব শক্তি কাকে বলে। এটা কাজ ক্ষমতা শক্তি থেকে এই প্রশ্নটা এসেছে। তোমরা জানো স্বাভাবিক অবস্থান বা অবস্থাতে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোন অবস্থান বা অবস্থায় পরিবর্তন করলে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। এটা তোমরা কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ে পড়ে এসেছো। এরপর আছে টরিসেলের শূন্যস্থান কি। আমরা এটা পড়িয়েছিলাম টরিসেলের পরীক্ষা। সেখানে টরিসেলে বাতাসে প্রমাণ চাপ নির্ণয় করার জন্য উনি 1 মিটার লম্বা একটি কাঁচ নল, যার এক মুখ খোলা এক মুখ বন্ধ, সেই কাঁচ নলে পারদ পূর্ণ করে কাঁচ নলটিকে উপর করে অর্থাৎ খোলা মুখ নিচের দিকে করে একটা পারদ পূর্ণ পাত্রের মধ্যে, তাহলে খোলা মুখটি নিচের দিকে করে একটা পারদ পূর্ণ পাত্রের মধ্যে এই 1 মিটার লম্বা কাঁচ নলটি দাঁড় করে রেখেছিলেন। উনি দেখেছিলেন যে এই যে 1 মিটার মানে 100 সেন্টিমিটার এর মধ্যে যে পারদ আছে সেই পারদ গুলো নিচের দিকে পড়া শুরু করেছে। উনি দেখেছেন 24 সেন্টিমিটার পারদ পড়ে গেছে, আর 76 সেন্টিমিটার পারদ পড়তেছে না। 76 সেন্টিমিটার পারদ সিলিন্ডারের মধ্যে আছে, কাঁচ নলের মধ্যে আছে। যে 24 সেন্টিমিটার পারদ পড়ে গেলো সেখানে যেটা ফাঁকা স্থান হলো, একে বলা হয়েছে টরিসেলের শূন্য স্থান। তাহলে টরিসেলের পরীক্ষায় যে 24 সেন্টিমিটার পারদ পড়ে যাওয়ার পর কাঁচ নলে যে 24 সেন্টিমিটার শূন্য স্থান দেখা দেয়, একে টরিসেলের শূন্য, একে বলা হয় টরিসেলের শূন্য স্থান। টরিসেলের শূন্য স্থানে যদিও আমরা বলতেছি শূন্য স্থান, কিন্তু এখানে পারদের বাষ্প দিয়ে পরিপূর্ণ আছে এই 24 সেন্টিমিটারের স্থান। এই 24 সেন্টিমিটার কে বলা হয় টরিসেলের শূন্য স্থান। এরপরে গ, পিস্টন 2 এর অনুভূত বল কত। আমরা জানি দুটি পিস্টন আছে, প্রথম পিস্টন আর দ্বিতীয় পিস্টন। প্রথম পিস্টনে 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। প্রথম পিস্টনে প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া আছে। দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু বল বের করতে হবে। তাহলে আমরা বল বের করে ফেলি। প্রথম পিস্টন F1 বাই A1, তোমরা জানো সূত্রটা, F2 বাই A2। F1 2 নিউটন, A1 তো আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, পাই R1 স্কয়ার দিয়ে দিলাম, আর ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিলাম। F2 আমাদের বের করতে হবে, এটাও ক্ষেত্রফলের সূত্র বসাই দিলাম, পাই R2 স্কয়ার। তোমরা জানো এরকম আমরা পড়িয়েছিলাম তোমাদেরকে। পাই কেটে দিলাম, 2 বাই R1, R1 মানে 4 সেন্টিমিটার, একে মিটার করে ফেলি, 0.04 মিটার, এর উপর স্কয়ার। F2 আমরা বের করব, R2 মান হচ্ছে 400 সেন্টিমিটার মানে 4 মিটার, তার উপর স্কয়ার। এখানে ক্যালকুলেশন করে আমরা দ্বিতীয় পিস্টনের বল বের করে নেব। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি দ্বিতীয় পিস্টনের বল কত আসে। 2 ইনটু 4 এর উপর স্কয়ার দিলে 16 ভাগ 0.04 ভাগ 0.04। ক্যালকুলেশন করে আসলো 20,000 নিউটন। আমরা পেয়ে গেলাম 20,000 নিউটন। 20 দিয়ে 3টা 0। তাহলে দ্বিতীয় পিস্টনে অনুভূত বল হবে 20,000 নিউটন। দ্বিতীয় পিস্টনে অনুভূত বল হবে 20,000 নিউটন। এটা হয়ে গেল আমাদের গ। এখন আমরা ঘতে চলে যাই। ঘতে বলা হয়েছিল যে এই বস্তুটি উদ্দীপকের তরলে ছেড়ে দিলে ভাসবে না ডুববে। এই যে বস্তুটি আছে গোলাকার বস্তুটি, এটা উদ্দীপকের যদি তরলে ছেড়ে দেওয়া হয় তাহলে ভাসবে না ডুববে। তাহলে আমরা এখন এই বস্তুটি উদ্দীপকের তরলে ছেড়ে দিয়ে ভাসবে না ডুববে এটা বের করতে চাই। তো
তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হয়, তোমরা জানো আমরা অনেকবার বলেছি, বস্তুর ওজন বের করতে হয় আর অপসারিত পানির ওজন বের করতে হয়। যদি বস্তুর ওজন আর অপসারিত পানির ওজন দেখলে আমরা বলতে পারবো বস্তুটি ডুববে না ভাসবে। তাহলে আমরা প্রথমে বস্তুর ওজন বের করে ফেলি। এই যে বস্তুটা গোলাকার, বস্তুর ভর দেওয়া আছে, তাহলে বস্তুর ওজন W = m। 20 গ্রাম, একে কেজি বানায় নিতে হবে। কেজি বানালে 0.02 কেজি, জি 9.8। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব বস্তুটার ওজন কত। 0.02 into 9.8 ক্যালকুলেশন করে 0.196 নিউটন। এটা বস্তুর ওজন। এখন আমরা অপসারিত পানির ওজন বের করি। অপসারিত পানির ওজন বের করতে সূত্র হচ্ছে ভি রো জি, তোমরা সবাই জানো। ভি, এটা তো ভি দেওয়া নাই, তাহলে আমাদের ভিটা আগে বের করে নিতে হবে। তাহলে অপসারিত পানির ওজন, অপসারিত পানির ওজন সূত্র হচ্ছে ভি রো জি। তোমরা এটা জানো। ভি হচ্ছে বস্তুর আয়তন বা অপসারিত পানির আয়তন। আমাদের ভি দেওয়া নাই, কিন্তু যেহেতু এটা গোলাকার গোলক, তার গোলক এর আয়তন নির্ণয় সূত্র তোমরা জানো, 4/3 পাই আর কিউব। তাহলে এখানে 4/3 পাই আর কিউব বসিয়ে দিলাম। রো যে তরলটার মধ্যে আমরা বস্তুটা দিব, সেই তরলটা ভর 800, ঘনত্ব 800 কেজি পার মিটার। আর জি তো 9.8 তোমরা সবাই জানো। এখন আমরা আর এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 2 সেন্টিমিটার। আর এর মান আমরা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে তো আমরা পেয়ে যাচ্ছি পাই আর এর মান আছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটারকে মিটার করলে 0.02 মিটার। একে আমরা দিব 3 ইনটু 800 ইনটু 9.8। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে কত আসে। ক্যালকুলেশন করে 4 ইনটু পাই ইনটু 0.02 ইনটু 0.02 ইনটু 0.02 ইনটু 800 ইনটু 9.8 ভাগ 3, 0.263 আসছে। 0.263 এত নিউটন। তাহলে বস্তুর ওজন আর অপসারিত পানির ওজনের দিকে এখন তাকাইতে হবে। এই হচ্ছে বস্তুর ওজন, এই হচ্ছে অপসারিত পানির ওজন। আমরা দেখতে পাচ্ছি বস্তুর ওজন কম, অপসারিত পানির ওজন বেশি। যেহেতু বস্তুর ওজন কম, অপসারিত পানির ওজন বেশি, তাহলে বস্তুটি ভাসবে। যেহেতু বস্তুর ওজন কম, অপসারিত পানির ওজন বেশি, তাহলে বস্তুটি ভাসবে। তোমরা জানো এই শর্ত হলে ভাসে। তাহলে আমাদের সিলেট বোর্ড 2017 হয়ে গেল। সিলেট বোর্ড 2017 শেষ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব বরিশাল বোর্ড 2017। বরিশাল বোর্ড 2017 আমরা চলে যাব। বরিশাল বোর্ড 2017 তুমি একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা বরিশাল বোর্ড 2017 চলে যাই। বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 2017। বরিশাল বোর্ড 2017 এরকম একটা ছবি দেওয়া আছে বরিশাল বোর্ড 2017। ছবিটাতে এরকম একটা পিস্টল, একটা বস্তু, এই যে এটা মুছে, এখানে ডি দেওয়া আছে 20 সেন্টিমিটার, অর্থাৎ প্রথম পিস্টনের ব্যাস দেওয়া আছে 20 সেন্টিমিটার। দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ দেওয়া আছে 400 সেন্টিমিটার। না, দ্বিতীয় পিস্টনের ব্যাস দেওয়া আছে, দ্বিতীয় পিস্টনের ব্যাস দেওয়া আছে, এটা দিয়েছে D1, এটা D2, ব্যাস দেওয়া আছে 40 সেন্টিমিটার, 400 না 40 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে
একটা বস্তু যেটা এর মধ্যে রাখা হয়েছে, বস্তুটা গোলাকার, এর ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, ভর নাই, ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে 10,500 কেজি পার মিটার। বরিশাল বোর্ড 2017 ছবিটা দেখে আমরা বলতেছি দুটো পিস্টন আছে, একটা পিস্টনের ব্যাস 20 সেন্টিমিটার, আরেকটা পিস্টনের ব্যাস 40 সেন্টিমিটার, একটা বস্তু দেওয়া আছে গোলক আকৃতি বস্তু, তার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, গোলক আকৃতি বস্তুটার ঘনত্ব 10,500। এই গোলক আকৃতি বস্তুটা এই পিস্টনের উপর রাখা আছে, রাখা হবে আর কি, এরকম উদ্দীপকটা। এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে আপেক্ষিক তাপ কাকে বলে। এটা এই অধ্যায় না, এর পরের অধ্যায়ে, তাই এটা আমরা এখন আর বলতেছি না। পরের প্রশ্নে বলা আছে খতে ভবন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয় কেন। বলেছে 1 নম্বর কারণ কি, লোহার স্থিতিস্থাপকতা বেশি, তুলনামূলক বেশি অন্যান্য ধাতুর তুলনায়। 2 নম্বর বলেছে এটা সহজে পাওয়া যায়, অন্যান্য ধাতুর তুলনায় বেশি পাওয়া যায়। 3 নম্বর বলছে এই ধাতুর দাম অন্যান্য ধাতুর তুলনায় কম। 4 নম্বর বলেছে লোহাকে যেমন আছে তেমন আকৃতি প্রদান করা যায়, যেমন দরকার সেরকম আকৃতি দান করা যায়। এই 4টা কারণে লোহা ভবন তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে এই গোলকটির ভর নির্ণয় করতে বলেছে, গোলকটির ভর। গোলকটির ভর নির্ণয় করা। তাহলে গোলকটির ভর আমরা নির্ণয় করে ফেলি। গোলকটির ভর কত হবে আমরা জানি, রো ইকুয়াল এম বাই ভি, তোমরা সবাই জানো রো ইকুয়াল এম বাই ভি। তাহলে এম ইকুয়াল ভি, তাহলে ঘনত্ব আছে আর আয়তন বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে ভর পেয়ে যাবো, এই গোলকটির ভর আমরা পেয়ে যাবো। ভি নাই কিন্তু ব্যাসার্ধ তো দেওয়া আছে নাকি, এই ব্যাসার্ধ ব্যবহার করে আমরা গোলকের আয়তন বের করতে পারি, এই 4/3πr2। এই সূত্র তোমরা সবাই জানো, গোলকের আয়তন নির্ণয় সূত্র। রো আছে 10,500, 4/3π আর হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। 0.5 সেন্টিমিটার কি মিটার করে নিতে হবে, মিটার করে 0.05, এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব, আমরা এই গোলকের ভর পেয়ে যাব। তার গোলকের ভর বের করে ফেলি, 4 × π × 0.05 × 0.05 × 0.05 × 10,500 ভাগ 3, 5.497। তাহলে আমরা পেয়ে গেলাম 5.497 কেজি। এই হচ্ছে গ আমাদের সলিউশন হয়ে গেল। গোলকটির ভর কত, গোলকটির ভর আমরা পেয়ে গেলাম। এরপরে বলা হয়েছে ছোট পিস্টনে 15 নিউটন 15 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে এই বস্তুটি গোলকটিকে উঠানো যাবে কিনা। এটা একটা মজাদার বিষয় আর কি, যে ছোট পিস্টনে তুমি 15 নিউটন বল প্রয়োগ করবে, ছোট পিস্টনে বল 15 নিউটন, আর এই বস্তুটাকে এই বড় পিস্টনের উপর বসিয়ে দিবা। বড় পিস্টনের উপর বসিয়ে দিলে এই বস্তুটাকে এই 15 নিউটন বল দিয়ে উঠানো যাবে কিনা, এটা আর কি। এই যে বস্তুটা, এই বস্তুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এই বস্তুটার ওজন হচ্ছে বল। আমরা দেখি বস্তুটার বল কত। আমরা প্রথম কাজ হচ্ছে বস্তুটির বল কত এটা বের করা। বস্তুটির বল আমরা গুণ করে দেখবো এই বস্তুর ওজন কত, ওজনটা হচ্ছে বল ইনটু 9.8, ক্যালকুলেশন করে আছে 53.878, তাহলে 53.878 নিউটন। এটা হচ্ছে এই বস্তুটার ওজন। এখানে বস্তুটা তুমি এই পিস্টনের এই লাঠিটা ধরো নাই, এই পিস্টনের মধ্যে দিব, বসিয়ে দেবো, তারপরে এখানে বল প্রয়োগ করবো, পিস্টনটা উপরে উঠাবে, এই বস্তুটাকে উপরে উঠাবে। উপরে উঠাইতে পারবে কিনা, এখানে আমি বল দিচ্ছি কত, 15 নিউটন বল দেব। 15 নিউটন বল দিলে এখানে কত বল পাওয়া যাবে এটা দেখি। তাহলে ছোট পিস্টনের বল F1 বাই ক্ষেত্রফল, বড় পিস্টনের বল বাই বড় পিস্টনের ক্ষেত্রফল, এটা আমরা জানি। বড় পিস্টনে কত বল পাওয়া যায় এখন আমরা ক্যালকুলেশন করে বের করব।
ছোট পিস্টনের বল দেওয়া হয়েছে 15 নিউটন। ছোট পিস্টনের ক্ষেত্রফল দেওয়া নাই, তবে কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। ব্যাস দিয়ে একটা ক্ষেত্রফলের সূত্র আছে 1/4 পাই d1 স্কয়ার। বড় পিস্টনের বল কত পাওয়া যাবে আমরা বের করব, a2 1/4 পাই d2 স্কয়ার। আর বাকিটুকু আমরা এই জায়গাটায় করি, এই 1/4 পাই 1/4 পাই কেটে দিলাম, কেটে দিয়ে কি থাকে 15/d1 স্কয়ার ইকুয়াল f2 বাই d2 স্কয়ার। 15 লিখলাম, d1 এর মান এখানে দেওয়া আছে 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার, সেন্টিমিটার কে মিটার করে দিলাম। f2 d2 এর মান দেওয়া আছে 40 সেন্টিমিটার, মানে 0.4 মিটার স্কয়ার। এখন আমরা এখানে ক্যালকুলেশন করে দেখব f2 কত। যদি f2 এর চেয়ে বেশি হয় তাহলে এই বস্তুটাকে তুলতে পারবে, আর যদি এর চেয়ে কম হয় তাহলে তুলতে পারবে না। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি, 15 ইনটু 0.4 ইনটু 0.4 ভাগ 0.2 ভাগ 0.2, ক্যালকুলেশন করতে 60, f2 মান পাবো 60। তাহলে দেখো এই পৃষ্ঠটা উপরের দিকে 60 নিউটন বল দিবে, এই বস্তুটাকে যদি এই পৃষ্ঠের মধ্যে রাখা হয় তাহলে উঠাইতে পারবে, কারণ এই বস্তুটার ওজন 53.878 নিউটন, 60 নিউটনের চেয়ে কম, তাহলে বস্তুটিকে উপরে উঠাতে পারবে। এটা ছিল আমাদের বরিশাল বোর্ড 2017 সলিউশন হয়ে গেল, বস্তুটিকে উপরে উঠাতে পারবে। তাহলে বরিশাল বোর্ড 2017 হয়ে গেল। দিনাজপুর বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2017 বলা হচ্ছে 900 মিটার কিউব আয়তনের দিনাজপুর বোর্ড 2017 900 মিটার কিউব আয়তনের আয়তনের 300 কেজি ভরের একটি জলযান, 300 কেজি ভরের একটি জলযান পানিতে ভেসে থাকে, পানিতে ভেসে থাকে। তখন উহার উপর 2.94 into 10 to the power 6 নিউটন প্লবতা কাজ করে। অপরিবর্তনীয় রেখে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সাবমেরিন হিসেবে চালাতে চেষ্টা করা হবে, সাবমেরিন হিসাবে চালাতে চেষ্টা করা হবে। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সাবমেরিন হিসাবে চালাতে চেষ্টা করা হলো। তা প্লবতা কাকে বলে? ক। প্লবতার সংজ্ঞাটা অনেকবার বলেছি, আমরা আবার বলতেছি, স্থির তরল বা বায়বীয় পদার্থে কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলে স্থির তরল বা বায়বীয় পদার্থ কর্তৃক বস্তুটি যে ঊর্ধ্বমুখী বল লাভ করে, এই ঊর্ধ্বমুখী বলকেই বলা হয় প্লবতা। এটা হচ্ছে ক। প্লবতার সংজ্ঞা আমরা অনেক বলেছি। খ। স্থির তরলের নির্দিষ্ট গভীরতায় কোন বিন্দু চাপের তারতম্যের কারণ কি? তরল একই, তার ঘনত্ব তরল একই, উচ্চতাও একই, তার জি তো ভিন্ন ভিন্ন জায়গায়, তাই চাপ ভিন্ন হবে।
তার মানে চাপ তো এই তিনটা জিনিসের উপর নির্ভরশীল। এই তিনটা জিনিসের কোনো একটা চেঞ্জ হলে এই চাপ ভিন্ন হবে। তাই একটি নির্দিষ্ট তরল নির্দিষ্ট এবং নির্দিষ্ট গভীরতাও চাপ ভিন্ন হতে পারে যদি জির মান ভিন্ন হয়। এরপর গ, ভেসে থাকা অবস্থায় এই জলযানটির কত অংশ পানিতে ডুবে থাকবে? তোমরা জানো একটা জলযান এখানে দেওয়া আছে যার ভর 300 কেজি, আয়তন 900 মিটার কিউব। এই জলযানটি পানিতে আছে, তখন এত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা কাজ করে। তাহলে এটা আমরা একটু ছবিকে বোঝানোর চেষ্টা করি। ধরো এটা একটা জলযান, এটা একটা জলযান আমরা ধরে নিলাম। এই জলযানটি তুমি দেখতে পাচ্ছ আমরা পানির নিচে অনেকটা অংশ দিয়ে দিচ্ছি, পানির নিচে আছে, ঠিক আছে? এটা বন্ধ, এই দিক দিয়ে শুধু ঢোকা যায়, এই দিক দিয়ে ঢোকা যায়। জলযানটি অনেকটা অংশ পানির নিচে, এই ডট 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 পানির নিচে। এই জলযানটি যেহেতু পানির নিচে কিছুটা আছে, তা ঊর্ধ্বমুখী একটা বল দিচ্ছে পানি, সেই ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে, সেটাই না ওরা দিয়ে দিচ্ছে প্লবতা কতখানি। এখন তোমার মনে রাখতে হবে জলযানটি যতটুকু পানির নিচে, এই যে পানির নিচে এইটুকু এলাকা পানির নিচে, যতটুকু পানির নিচে সেই আয়তনের সমান পানি অপসারিত হবে। তার মানে এই পানির নিচের আয়তন যা, অপসারিত পানির আয়তন তা। তো অপসারিত পানির ওজন প্লবতা আমাদের দেওয়া আছে, এখানে অপসারিত পানির আয়তন বা জলযানের পানির নিচে কতটুকু আছে সেই আয়তনটা বের করে ফেলবো। তাহলে আমাদের কাজ হচ্ছে পানির নিচে কতটুকু আছে তার আয়তন বের করা। আমরা জানি প্লবতা সূত্র ইকুয়াল ভি রোজ, এটা তোমরা জানো সূত্র। ভি হচ্ছে অপসারিত পানির আয়তন অথবা জলযানটির যতটুকু নিচে আছে তার আয়তন। প্লবতা মান দেওয়া হচ্ছে 2.94 × 10⁶। ভি আমরা বের করব, রো পানির ঘনত্ব 1000, জি 9.8। এখানে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব কতটুকু পানির নিচে আছে। অর্থাৎ পানির নিচে যতটুকু আছে ততটুকু আয়তনে তো অপসারিত করেছে, ভি হচ্ছে অপসারিত পানির আয়তন অথবা জলযানের যতটুকু পানির নিচে আছে তার আয়তন। তাহলে 2.94 × 10⁶ ভাগ 1000 ভাগ 9.8, ক্যালকুলেশন করে আসলো 300। ভি ইকুয়াল 300 মিটার। তার মানে এই জলযানটি 300 মিটার কিউব পানির নিচে আছে। তা আমাদের বলা হয়েছিল গ নম্বরে জলযানটির কত অংশ পানির নিচে আছে। অর্থাৎ পানির নিচে আছে 300 মিটার আর উপরে 900 মিটার, নিচে 900 মিটার। ক্যালকুলেশন করলো 1/3 অংশ পানির নিচে আছে। এটা আমাদের গ এর উত্তর হয়ে গেল। পানির নিচে কতটুকু আছে, এটা হচ্ছে গ। এরপরে ঘতে বলা হয়েছিল কি ধরনের পরিবর্তনের ফলে শেষোক্ত চেষ্টা সফল হবে। শেষোক্ত ওরা শেষে এই সাবমেরিন হিসেবে চালাতে চেষ্টা করতেছিল যে পুরো এটা পানির নিচ দিয়ে যাবে, তবে তলদেশ দিয়ে না, পানির লেয়ারের সাথে মিশে যাবে সাবমেরিন হিসেবে, ডুবোজাহাজ হিসেবে। কি করলে সেটা সম্ভব? সেটা হচ্ছে যদি এরকম হতো যে এই জলযানটির অপসারিত পানির ওজন আর বস্তুর ওজন সমান হইতো, তাহলে এটা নিমজ্জিত অবস্থা ভাসতে ভাসতে যেত, তখন ডুবোজাহাজের মতো কাজ করতো। তাহলে এটার ওজন বাড়াইতে হবে বা এটার ঘনত্ব বাড়াইতে হবে, ঘনত্ব বাড়াইতে হলে ভর বাড়াইতে হবে, ভর না বাড়াইতে ঘনত্ব বাড়বে না। আর বলা হয়েছে আকার অপরিবর্তন, আকার চেঞ্জ করতে পারবে না। শুধু এর ভিতর দিয়ে কি করতে হবে, বস্তু ঢুকাইতে হবে, লোক ঢুকাইতে হবে, মানুষ ঢুকাইতে হবে। ঢুকালে এর ভর বাড়বে, আর ভর বাড়লে ঘনত্ব বাড়বে, আর ঘনত্ব বাড়লে বস্তুর ওজন বাড়বে। যখন বস্তুর ওজন বাড়বে আর অপসারিত পানির ওজন দুইটা সমান হয়ে যাবে, তখন নিমজ্জিত অবস্থায় সে যাবে, ডুবোজাহাজের মতো কাজ করবে, সাবমেরিনের মতো কাজ করবে। তাহলে আমাদের কি কাজ বের করতে হবে? আমাদের বের করতে হবে এর মধ্যে কত ওজন তুমি প্রবেশ করাবা। ঠিক আছে, যখন সাবমেরিন অবস্থায় চলতে শুরু করবে তখন এর ওজন আর অপসারিত পানির ওজন দুটাই সমান হলেই শুধু সাবমেরিন অবস্থায় যাবে। এটা ব্যাপারে কি? তাহলে আমরা সাবমেরিন হিসেবে যদি চালাতে চেষ্টা করতে চাই তাহলে বস্তুর ওজন আর অপসারিত পানির ওজন সমান হবে। তাহলে বস্তুর ওজন
ডাব্লিউ ইকুয়াল অপসারিত পানির ওজন W1। বস্তুর ওজনের সূত্র হচ্ছে mg, তোমরা জানো ডাব্লিউ ইকুয়াল mg। আর অপসারিত পানির ওজনের সূত্র হচ্ছে ভি রোজ। এটাও তোমরা জানো। ইচ্ছা করলে আমরা মানগুলো বসাই দিই। ভি, এই পুরা জলযানটা এখন পানির নিচে তলদেশ দিয়ে যাবে, বা পানির তলদেশ দিয়ে একদম তলদেশে যাবে না, পানির লেয়ারের সাথে মিশে যাবে। তার মানে পুরো আয়তনটাই নিচে চলে যাবে। জলযানটা আয়তন হচ্ছে 900, তার মানে ভির মান 900। পানির ঘনত্ব 1000, আর এটা 9.8, এখানে m ইন্টু 9.8। জলযানটির ভর যদি এই একক দশের শতক গাছের ওজন 9 লক্ষ কেজি হয়, তাহলে এটা ডুবোজাহাজ বা সাবমেরিন হিসাবে চালানো সম্ভব হবে। যদি নিমজ্জিত অবস্থায় পানির লেয়ারের সাথে মিশে যেতে চেষ্টা করো, তাহলে এর ওজন আর অপসারিত পানির ওজন সমান হতে হবে। তাই এর ওজন W আর অপসারিত পানির ওজন W1। W ইকুয়াল mg, অপসারিত পানির ওজন v rho g। যেহেতু এই পুরা জলযানটি এখন পানির তলদেশ দিয়ে যাবে, তাহলে এই ভির মান হচ্ছে 900, পানির ঘনত্ব 1000, জির মান 9.8। সব বসিয়ে দিলাম। এখানে m এর মান বের করবো। m এর মান করে আসলো 9 লক্ষ কেজি। তা 9 লক্ষ কেজি হতে হলে তোমার এর ভিতরে, তাহলে আগে তো 300 কেজি ছিল, বাকি লোক ঢুকাইতে হবে, বস্তু ঢুকাইতে হবে, ঢুকানোর পরে ভর বাড়াইতে হবে। তো কতটুকু ভর বাড়াইতে হবে? অতএব ভর বাড়াতে হবে, ভর বাড়াতে হবে 9 দিয়ে 5টা শূন্য বিয়োগ 300। আর বিয়োগ করলে কত হবে? 9 লক্ষ দিয়ে 300 বিয়োগ করলে 8,99,700 হয় নাকি? 9 দিয়ে 5টা শূন্য নাকি, বিয়োগ 300, 8,99,700। 8,99,700 এত কেজি। এই বস্তুটা ভর যদি এত কেজি বাড়াইতে পারি, অর্থাৎ এই পাশে একটা গেট আছে, এই পাশে গেট আছে, এই দুই গেটের ভিতরে এখন আমাকে লোক ঢুকাইতে হবে বা ভারী কিছু ঢুকাইতে হবে। এত কেজি পর্যন্ত এই জাহাজটা নিতে পারবে। নিলে এটা ডুবোজাহাজ বা সাবমেরিন হিসাবে পানির লেয়ারের সাথে মিশে যেতে পারবে।